হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আমরা নানান রকম বিষয় নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আপনাদের সেই অ্যাওয়ারনেসের কথা তুলে ধরি, যাতে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আপনারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের দেহের অত্যন্ত ইম্পর্ট্যান্ট অর্গান কিডনি, সেই কিডনির নানান রকম অসুখ এবং তার প্রতিকার নিয়ে আজকে আমাদের আলোচনা। কিডনির অসুখ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর উপল সেন, নেফ্রোলজিস্ট, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, এবং তার পাশে রয়েছেন ডক্টর বিস্ময় কুমার, নেফ্রোলজিস্ট, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর আপনারা যারা আমাদের আজকে এই অনুষ্ঠান শুনছেন তারা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সরাসরি ফোন করতে পারেন 24235222, 24235223 এবং 29712073 এই নম্বরে। তবে ফোন করার আগে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা মিউট করতে ভুলবেন না। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এই অনুষ্ঠানের আবার পুনঃপ্রচার আপনারা দেখবেন আজ রাত 12টায় এবং কাল দুপুর 3টে। চলে আসি আজকের অনুষ্ঠানের আলোচনায়। ডক্টর সেন, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। কিডনি অত্যন্ত আমাদের দেহের ইম্পর্ট্যান্ট অর্গান। অ্যাকচুয়ালি কিডনির গুরুত্ব কি এবং কাজটা কি, সেইটা দিয়ে যদি আমরা শুরু করি। খুব সহজ ভাষায় বললে কিডনির অনেকগুলো কাজ আছে। কিডনি বিকল হলেই প্রত্যেকটা কাজেরই অভাব শরীরে অনুভূত হয়। তার মধ্যে প্রধান কাজটা হচ্ছে যে দূষিত পদার্থগুলো, আমাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থগুলো নানা রকম মেটাবলিক ক্রিয়ায় তৈরি হয়, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলোর নাম সবাই জানেন। এগুলোকে ইউরিনের মধ্যে দিয়ে শরীর থেকে বাইরে বার করে দেওয়া, এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এগুলোকে বাইরে বার করে দেওয়া এটা প্রধান কাজ। এছাড়াও শরীরের মধ্যে জলের ভাগ নিয়ন্ত্রণ, কতটুকু জল থাকবে শরীরে, শরীরের বিভিন্ন সল্ট বা নুনের তারতম্য। আমরা জানি আমাদের শরীরের মধ্যে কতগুলো অত্যাবশ্যকীয় নুন আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো শরীরের খুব ভাইটাল সমস্ত কাজকর্মগুলো নিয়ন্ত্রণ করে। কিডনি এদের লেভেলগুলোকে নর্মাল রাখতে সাহায্য করে। এছাড়া আর দুটো যে খুব গুরুত্বপূর্ণ কাজ, তার মধ্যে একটা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। কিডনি রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং শেষে আমি বলবো যে, যেটা অনেকেই জানেন না, যে আমাদের শরীরে যে রক্ত বা হিমোগ্লোবিন, যে লোহিত রক্তকণিকা তৈরি হয়, সেটা কিডনি থেকে একটি হরমোন, এরিথ্রোপয়েটিন নামে একটি হরমোন বেরোলে তবেই আমাদের অস্থি মজ্জায় এই হরমোনের প্রভাবে লোহিত রক্তকণিকা বা রক্ত তৈরি হয়। সুতরাং কিডনির রোগে এই রক্তাল্পতা ঘটে এই এরিথ্রোপয়েটিন হরমোনের অভাবের কারণে। তো মোটামুটি সংক্ষেপে এগুলোই কিডনির প্রধান অ্যাকশন। ঠিক, আমাদের দেহের যে ইম্পর্ট্যান্ট অর্গান দুটো কিডনি, আমাদের দেহের পিঠের দিকে শিরদাঁড়ার দুপাশের যেখানে তার অবস্থান অনেকটা বাদামের মতন দেখতে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ডাক্তারবাবু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে তার গুরুত্বের দিকটা যদি একটু ঘাটতি হয় তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে। ডক্টর কুমার, আপনার কাছে আসবো এবার, যে রেনাল ফেলিওর এটা আমরা কাকে বলছি, এর কাজ কি এবং কত ধরনের হয়? দেখুন, যেমন কিডনি সমস্যা, যেমন কিডনি কাজটা আপনারা বুঝতে পারলেন। এবার এই কিডনি যখন কাজের ক্ষমতা কমিয়ে দিচ্ছে, সেখানে ওই শব্দটাকে আমরা কিডনি ফেলিয়ার বা রিনাল ফেলিয়ার, সাধারণ ভাষায় কিডনি কার্যকর ক্ষমতা কমে যাচ্ছে আর রিনাল ফেলিয়ার আমরা বলছি। এবার রিনাল ফেলিয়ার মূলত দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকিউট, যেটাকে হঠাৎ কিডনি সমস্যা বলা হয়, আর একটা হচ্ছে ক্রনিক, যেটা আজকের আমাদের ডিসকাশনের টপিক, সেকে সিকেডি অর ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়। প্রথম জিনিস হচ্ছে কি, অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ কিডনি সমস্যাটাকে ক্রনিক কিডনির ইনজুরি থেকে মানে সরিয়ে দেওয়া বা এটাকে ডায়াগনোসিস করে এটাকে ট্রিটমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ কিডনি সমস্যাটাকে মিস করছি, সেখানে কিন্তু ওই পেশেন্টরা পরে গিয়ে ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয়ে যায়। এবার অ্যাকিউট কিডনি ইনজুরিটা কি? যেই কিডনি সমস্যা 3 মাসের মধ্যে হচ্ছে, তার কোনো হঠাৎ কোনো কারণ আছে। আমি উদাহরণ বলছি, যেমন কোনো ওষুধের মাধ্যমে হলো, কোনো পেন কিলার মাধ্যমে হলো, বা কোনো স্নেক বাইট বা সাপে বিষে হলো, বা কোনো ইনফেকশন সেপ্টিসিমিয়ার জন্য হলো, পাথরের জন্য হলো। এভাবে অনেক রকম, নেফ্রাইটিস একটা রোগ আছে, অ্যাকিউট নেফ্রাইটিসের মধ্যে আসে। এভাবে অনেক রোগগুলো আছে যে
তা সারানো যায়, এগুলো যদি সঠিক সময়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, সেখানে কিডনি সমস্যাটা সারানো সম্ভব, এটা 3 মাসের মধ্যে। এবার সেকেন্ড যেটা মেন টাইপ আছে, যার প্রিভ্যালেন্স মানে সেটা সবচেয়ে বেশি আমরা পেশেন্ট দেখছি, ওটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ মানে হচ্ছে, ক্রনিক শব্দটা মানে হচ্ছে এটা নিরন্তর, এটা থাকবে, এটা যাবে না, এর মধ্যে রিভার্স কিছু নেই, এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, বারবার হতে থাকবে এবং বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, সময় যেমন যাবে, বয়স যেমন যাবে, পেশেন্টের প্রেশার সুগার এভাবে কন্ট্রোল না থাকলে ম্যাক্সিমাম এদের কিন্তু সুগার প্রেশারটাই কারণ হয়। তো ক্রনিক কিডনি ডিজিজটা হচ্ছে যার মধ্যে কিডনি সমস্যা থাকবে, এর সঙ্গে পেশেন্টকে ওষুধ রেগুলারলি খেতে হবে, তার সঙ্গে ডায়েট, প্রেশার, সুগার, যে কারণে যে কিডনি সমস্যাটা হয়েছে ওই কারণে ট্রিটমেন্ট নিরন্তর করতে হবে। এছাড়া কিছু কিছু মাইনার কারণগুলো হয়, যেমন কিছু কিছু জায়গায় পেশেন্টের কিডনি সমস্যার কিন্তু কিছু দিন থেকে মাসের মধ্যে হয়, যাকে আমরা মানে মেডিকেল টার্মসে আরপিআরএফ বা আরপিজিএন শব্দটা বলি, মানে এটা র্যাপিডলি প্রগ্রেস করে। এখানেই কিন্তু কিডনির সমস্যার চিকিৎসা সম্ভব, মানে এগুলো ভালো করা সম্ভব। আর যেখানে ক্রনিক কিডনি ডিজিজ চলে আসছে, যেটা মেন ভ্যারাইটির আজকে ডিসকাশন হবে, সেটার মধ্যে আসলে কি হচ্ছে, কিডনি যে সেলস হচ্ছে, যাকে গ্লোমুলাস বলি, সেটা পূর্ণত স্ক্লিরোজ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে একের পর এক কিডনি সেলসগুলোকে জন্ম থেকে বেশি বাড়ে না, মানে জন্ম থেকে যত সেলস আমাদের শরীরে থাকে সেই সেলসটাকে আমাদের আস্তে আস্তে কমতে থাকে। ইভেন বাই বয়স কিডনি সমস্যা একটু হয়। তো এই কোনো রোগের জন্য কিডনি সমস্যা যেগুলো বাড়ে, সে বাড়তে থাকে, আর এটা হচ্ছে আমরা ক্রনিক কিডনি ডিজিজ ও ক্রনিক রিনাল ফেলিয়ারের টাইপ। ঠিক। ডক্টর সেন, আপনার কাছে আসছি যে আমরা তো সিকেডি কি জানলাম, ক্রনিক কিডনি ডিজিজ কি সেটাও শুনলাম, অ্যাকিউট কিডনি ডিজিজ কাকে বলা হচ্ছে? অ্যাকিউট কথাটার অর্থ হচ্ছে হঠাৎ করে হয়েছে, আগে কোনো কিডনির রোগ জানা ছিল না, যিনি রোগী তিনি যথেষ্ট সুস্থ ছিলেন, হঠাৎ করে কিডনির রোগের লক্ষণগুলো দেখা দিয়েছে। সেগুলো কি কি? হঠাৎ করে হয়তো ইউরিন কমে গেছে, হাত পা ফুলে গেছে, হঠাৎ করে খাওয়া দাওয়া করতে পারছেন না বা বমি করছেন, এগুলো অ্যাকিউট কিডনি ফেলিয়ারের লক্ষণ। অ্যাকিউট কিডনি ফেলিয়ারের কারণগুলো ক্রনিক কিডনি ডিজিজের থেকে একদম আলাদা। অ্যাকিউট কিডনি ডিজিজের কারণগুলো স্থান, কাল, ক্ষেত্র এবং সিজন ভেদে আলাদা আলাদা হয়। যেমন আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, এর একটা সিজনাল ভ্যারিয়েশন আছে। যেমন ধরুন গরমকালে ডিহাইড্রেশন বা বারবার ডায়রিয়া, আন্ত্রিক আমাশা, এগুলোতে শরীরের জলের ভাগ কমে গিয়ে অ্যাকিউট কিডনি ফেলিয়ার হয়, অ্যাকিউট রিনাল ফেলিয়ার হয়। সেটাকে আবার স্যালাইন দিয়ে, জল দিয়ে সেই ডিহাইড্রেশনটা ঠিক করে সেটাকে ঠিক করে দেওয়া যায়। ধরুন বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের কামড় দু ধরনের হয়, কমনলি হিমাটোটক্সিক, যে সাপের কামড়ে রক্ত ভেঙে যায়, তাতে কিডনি ফেলিয়ার খুব কমন। খুব আর্লি স্টেজে চিকিৎসা করে নিলে এবং কিছুদিন হয়তো ডায়ালিসিসের সাহায্য নিলে সেটাও কমপ্লিটলি ঠিক করে যায়। এছাড়া কমনলি আমরা সারা বছর যেগুলো দেখি, যে মানুষ কোনো শরীরের ব্যথায়, কোনো পেটের ব্যথা হলো, বুকের ব্যথা হলো, স্প্রেন হলো, খেলতে গিয়ে ইনজুরি হলো, ডাক্তারের পরামর্শ না নিয়ে নিজেদের মতো করে একটা পেইন কিলার খেয়ে ফেললেন, এবং সেই রিপিটেড পেইন কিলার খেলে এরকম অ্যাকিউট কিডনি ফেলিয়ার প্রেসিপিটেট করে যেতে পারে। এগুলো প্রধানত অ্যাকিউট কিডনি একটা প্রশ্ন এখানে, যে পেইন কিলার অনেকের মানে নানান কারণে খেতে হয়, অনেকের হ্যাবিট আছে যে একটু ব্যথা হচ্ছে খেয়ে ফেলি, এখান থেকে কতটা ভয়ের, মানে কিডনির অসুখ হওয়ার কতটা চান্স থাকে? তো অ্যাকিউট কিডনি ফেলিয়ার এবং ক্রনিক কিডনি ডিজিজ দুটোই হতে পারে যদি আমরা ব্যথার ওষুধ কন্টিনিউয়াসলি খাই। কোনো একজন মানুষের কিডনির রোগ আছে, তিনি হয়তো জানেন না, বেশিরভাগ লোকই জানেন না যে তাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে। পরে আমরা জানবো ক্রনিক কিডনি ডিজিজের অনেকগুলো স্টেজ আছে। শুরুর স্টেজে কোনো রকম লক্ষণ থাকে না, সেই স্টেজ 1 বা স্টেজ 2 মানুষটি যখন কোনো একটা ব্যথার ওষুধ খান, হঠাৎ করে সেই কিডনি ডিজিজ বেড়ে গিয়ে স্টেজ 4-5 হয়ে গিয়ে থাকে, এটা অ্যাকিউট রিনাল ফেলিয়ারের মতো হয়। ক্রনিক কিডনি ডিজিজ আবার বারবার রিপিটেডলি এই ব্যথার ওষুধ খেতে থাকলে অল্প 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 করে কিডনি খারাপ হয়ে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজও হতে পারে। আজকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা বুঝতেই পারলেন যে একটু কিছু হলেই ব্যথার ওষুধ খেয়ে ফেলবো ওভার দ্য কাউন্টার, এটা কিন্তু করবেন না। ডাক্তারবাবুরা যদি প্রেসক্রাইব করেন তাহলেই খাবেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে একজন দর্শক চলে এসেছেন, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, শুভ সন্ধ্যা দিদি ভাই। শুভ সন্ধ্যা, বলুন। শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তারবাবুদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। ডাক্তারবাবুর কাছে আমার এটাই জিজ্ঞাস্য, আমার প্রচন্ড সোয়েটিং হয়, 5 মিনিটের মধ্যে জামা কাপড় ভিজে যায়, আমার সেখানে
মানে বিশেষত গ্রীষ্মকালে আমার 7-8 লিটার এবং সেটা 9 লিটার জলও খেতে হয়। এবং গত আগস্ট মাসে আমি হোল অ্যাবডোমেন করিয়েছি, ওই জন্য কিডনিটা দেখার জন্য। দেখো নর্মাল শেপ অফ কিডনি আছে, ঠিকই আছে, কিন্তু অদূর ভবিষ্যতে এই জলের পরিমাণ বেশি হওয়ার জন্য কি কিডনির উপর কোনো ক্ষতি হতে পারে, এটাই আমার জিজ্ঞাসা। আপনার বয়স কত? বয়স 55 প্লাস। আচ্ছা, বেশ। আর অন্যান্য কোনো সমস্যা আছে আপনার? কিছুই নেই। আচ্ছা, বেশ, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। ডক্টর কুমার কি বলবেন এর উত্তরে? দেখুন, যে আপনি কথাটা বলছেন, বেসিক্যালি আপনার কার্যকর ক্ষমতা বা কার্যকর যে আপনার জীবনশৈলীটা আছে, লাইফস্টাইল আছে, তার উপর নির্ভর করছে কতটা জলের আপনার প্রয়োজন আছে। যদি আপনি সেডেন্টারি লাইফস্টাইলে আছেন, যেটা আপনার বাড়ির মধ্যে কাজটা আছে, আর আপনার ওজনটা 60 থেকে 70 কেজি কাছাকাছি, আমি একটা জাস্ট গেস করছি, 60-70 পসিবল আপনার, সেখানে কিন্তু 2.5 থেকে 3 লিটার যথেষ্ট হয়। মানে শীতকালে আপনি 2 থেকে 2.5 লিটার খেতে পারেন, আর গরমকালে 3 লিটার অবধি যথেষ্ট হয়। এবার আপনি যেমন যদি খুব হার্ড ওয়ার্কার আছে, আপনাকে কিন্তু মাঠে কাজ করতে হচ্ছে, সেখানে বেশি ঘাম হচ্ছে, সেখানে আপনি 1 লিটার বাড়াতে পারেন, আপনি 3 থেকে 4 লিটার মাঝামাঝি খেতে পারেন। কিন্তু বেশিরভাগই এটাকে একটা হ্যাবিট করে রাখতে পারেন। যখন জল চেষ্টা পায় আপনি জলটা খেতে পারেন। খুব বেশি জল খাওয়ার সেরকম কোনো গাইডলাইন্স বা কোনো রকম কোনো কোথাও লেখা নেই কি 6 লিটার 7 লিটার খেতে হবে। অতিরিক্ত খেতে হবে, অ্যাডিকুয়েট ইনটেকটা রাখলেই হলো, যেখানে আপনার ইউরিন ফর্মেশনটা ভালো হচ্ছে, পেচ্ছাবের রঙটা পরিষ্কার আসছে, আর 3 থেকে 4 লিটার আপনার মতন লাইফস্টাইলের জন্য যথেষ্ট হওয়া উচিত। ঠিক। আপনার কাছে ফের আসবো যে সিকেডির লক্ষণ কি, মানে কি দেখে মানুষ বুঝতে পারবেন যে তার অ্যাকিউট কিডনি ডিজিজের দিকে তিনি যাচ্ছেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমি দুটো তথ্য বলি। সেটা হচ্ছে যে ইভেন আমাদের দেশে এবং অত্যাধুনিক চিকিৎসা সম্পন্ন যেখানে আছেন আমেরিকা, ওখানেও তো দেখা গেছে যে শতকরা মানে 10 জনের কিডনির রোগ থাকলে তার মধ্যে 9 জন জানেন না তার কিডনির রোগ আছে। তার মানে ক্রনিক কিডনি ডিজিজ খুব সাইলেন্ট রোগ, তার খুব একটা বেশি লক্ষণ দেখা যায় না। তবে কতগুলো খুব সূক্ষ্ম অনুমান থেকে বলা যেতে পারে যে কিডনি ডিজিজ আছে। সেগুলো যেমন যাদের যাদের রিস্ক ফ্যাক্টর আছে, মানে রিস্ক ফ্যাক্টর যাদের ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, যেমন ব্লাড সুগার আর ব্লাড প্রেশার, এই দুটো হচ্ছে প্রধান রিস্ক ফ্যাক্টর। তো যাদের ব্লাড সুগার আর ব্লাড প্রেশার আছে, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার আছে, তাদের আগে 2-3টে ওষুধে কন্ট্রোল হয়ে যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে ওষুধের সংখ্যা বাড়ছে, 3টে 4টে ওষুধ 5টা ওষুধ লাগছে, কন্ট্রোল হচ্ছে না। অল্প অল্প পা ফোলা হচ্ছে, যেটা রাত্রে শুলে কমে যাচ্ছে, সকালবেলা কম থাকছে, সারাদিন পর আবার পা ঝুলিয়ে বসে থাকলে পা ফোলা হয়ে যাচ্ছে। রক্তাল্পতা দেখা যাচ্ছে। আমরা জানি মহিলাদের যাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় তাদের ওই সময়ের মধ্যে একটা রক্তাল্পতা হয়, কিন্তু পুরুষ মানুষের যদি রক্তাল্পতা হয় তাহলে মনে রাখতে হবে যে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির রোগ হচ্ছে কিনা ধরে রাখতে হবে। এছাড়া যত কিডনির রোগ অ্যাডভান্স হয়, আমরা স্টেজের কথা পরে বলবো, আমি বারবার স্টেজের কথা বলছি, যত অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ হয়, যেমন স্টেজ 4 বা স্টেজ 5-এ আস্তে আস্তে ক্ষুধামান্দ, খিদে কমে যায়, পরের দিকে খাবার দেখলেই একটা অনিচ্ছা বা খাবার দেখলে বমি আসা, এই ধরনের সিমটম, এবং শেষ দিকে হাত পা ফোলা এবং হাঁটাচলা করতে শ্বাসকষ্ট, ঘুমের অভাব, এইগুলো হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের প্রধান লক্ষণ। তবে শুরুর দিকে মনে রাখতে হবে এটা মোস্টলি সাইলেন্ট থাকে, তাই যাদের ব্লাড প্রেশার বা ডায়াবেটিস আছে তাদের ব্লাড টেস্ট করে বা স্ক্রিনিং করে এটা ধরা পড়তে হয়। খুব বেশি লক্ষণের উপর নির্ভর করাটা ঠিক হবে না। ঠিক। ডক্টর কুমার, আমরা তো শুনলাম যে কি ধরনের লক্ষণ দেখা যায়, যদিও লক্ষণ একদম পরের দিকে আসে, তাহলে এরপরেই প্রশ্ন আসে যে তাহলে প্রতিরোধ করব কি করে, আটকাবো কি করে? দেখুন, যেমন ডক্টর উপুল কথা বলেছেন, এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার। কিডনি সমস্যা একটা সাইলেন্ট রোগ। সাইলেন্ট রোগ মানে হচ্ছে এর কিন্তু প্রথম দিকে কোনো লক্ষণ দেখা যায় না, কারণ ওর নেচার হচ্ছে কি যেখানে কি শরীরটা কতটা মানে সিমটমসগুলো কমিয়ে রাখতে পারে সেরকম শরীরের গঠনটা থাকে, কিন্তু সিমটম যখন আসছে লেট স্টেজে আসছে, তাই কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? প্রথম কথা, আমাদেরকে কজে যেতে হবে। কিডনি সমস্যার কারণগুলো কি কি হতে? ম্যাক্সিমাম কিডনি সমস্যার কারণ হচ্ছে ডায়াবেটিস। আজকের যুগে ডায়াবেটিস অলমোস্ট ডাবল দ্য স্পিডে বাড়ছে। ইভেন যদি দেখেন কিডনি ডিজিজের প্রিভ্যালেন্স এই মুহূর্তে 2017 একটা ল্যান্সেটের স্টাডি হয়েছিল, তার মধ্যে দেখা যাচ্ছে কি 70 crore মানে 700 মিলিয়ন পপুলেশন এবং কিডনি সমস্যার মধ্যে আছে, আর প্রিভ্যালেন্স প্রায় 16%, মানে
এভরি 10% প্রত্যেকটা 10টা মানুষের মধ্যে একটা মানুষকে কিডনি সমস্যা আছে, সে কেউ জানে, কেউ হয়তো জানে না। এবার এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেমন ডায়াবেটিস হলো, প্রেশার হলো, জন্মগত কিডনি সমস্যা হলো, স্টোন প্রবলেম হলো, এখান থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা মানুষ যার বয়স 45-এর উপরে আছে, যার মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে, আপনি বছরে একবার মাস্টার চেক আপ করুন। সিম্পল একটা ইউরিয়া ক্রিয়াটিনিন ইউরিন টেস্ট, আর ইউরিনের মধ্যে প্রোটিন পরীক্ষা যেটা হয়, অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও আর প্রোটিন ক্রিয়াটিন রেশিও। আর্লি লক্ষণ কিডনি সমস্যা হচ্ছে ইউরিনে প্রোটিন বেরোবে, লেট স্টেজে কিন্তু ক্রিয়াটিন বেরোয়। যখন ক্রিয়াটিন বাড়ছে শরীরে, তখন কিন্তু 60% কিডনিটা অলরেডি নষ্ট হয়ে ফেলেছে, তারপর ক্রিয়াটিনিন বাড়বে না। ক্রিয়াটিন উপরে রিলাই করা যায় না, আমরা পরে ডিসকাস করব। কিছু টেস্ট আছে, ক্রিয়াটিন এক রকমের টেস্ট আছে, তার আগে কিন্তু ইউরিনে প্রোটিন বেরোবে। তো এই পরীক্ষাটা, ইউরিনে প্রোটিন পরীক্ষা হচ্ছে মেন। তার সঙ্গে বেসিক একটা আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা অনেকবার কিডনি সমস্যাকে আর্লি স্টেজে ধরতে পারি। যাদের স্টোন প্রবলেম আছে, যা বয়স্ক পেশেন্ট যারা আছে, যাদের প্রস্টেট প্রবলেম আছে, তাদের কিন্তু কিডনি সমস্যা হওয়ার চান্স থাকবে। তো রিস্ক ফ্যাক্টর হচ্ছে প্রথম যেখান থেকে ধরতে হবে এদেরকে। এখান থেকে একটা স্ক্রিনিং টেস্ট অবশ্যই করা উচিত, যার মধ্যে আপনি আগেই কিডনি সমস্যাটা আর্লি স্টেজে ধরা সম্ভব। ঠিক ঠিক, সেই কারণে স্ক্রিনিংটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর সেন, ঠিক কি কি ধরনের চিকিৎসা আছে এবং ডায়েট মানে আমাদের প্রতিদিনের খাবার কতটা গুরুত্বপূর্ণ কিডনির অসুখকে আটকানোর জন্য? দুটোই। চিকিৎসার কথা যখন বলবো, তখন ক্রনিক কিডনি ডিজিজ, এটা যখন ডাক্তারবাবু আপনাকে ডায়াগনোসিস বললেন, তখন একটা কথা মাথায় রাখতে হবে যে এটা সেরে যাবে না। তাহলে চিকিৎসার কারণ কি, কেন চিকিৎসা করব? চিকিৎসার কারণটা ওই বারবার করে বলছি যে ক্রনিক কিডনি ডিজিজের 5টা স্টেজ হয়, স্টেজ 1 থেকে স্টেজ 5। এই স্টেজ 1 থেকে স্টেজ 5 এই যে জার্নিটা, এটা যাতে স্লো করে দেওয়া যায়, এর গতিবেগটা যাতে কমানো যায়, তাই চিকিৎসা। ডায়েটের মধ্যে প্রধান ইম্পর্টেন্ট হচ্ছে সুগার এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করা। আমাদের একটা ধারণা আছে সাধারণ যে প্রোটিন কম খেলে বোধহয় কিডনি ভালো থাকে। এটা একটা ভুল ধারণা। প্রোটিন মডারেট অ্যামাউন্ট কনজাম্পশন করলে কিডনির কোনো ক্ষতি হয় না, বরং এমন ডায়েট খাওয়া উচিত যাতে ডায়াবেটিস পেশেন্টের সুগার না বাড়ে, এবং লবণ, খাওয়ার লবণ নিয়মিত মাত্রায় নিয়ে ব্লাড প্রেশার যাতে বেশি না বাড়ে। এই দুটো হচ্ছে প্রধান। এরপরে অ্যাডভান্স কিডনি ডিজিজে যখন হয়ে যাবে, যখন আস্তে আস্তে হাত পা ফুলতে আরম্ভ করবে, ইউরিন কম হতে আরম্ভ করবে, তখন পটাশিয়াম বলে যে লবণটা, ওটাকে কম রাখতে হবে। এইভাবে ডায়েট কন্ট্রোল করে কিডনির রোগের প্রোগ্রেশনটাকে ধীরে ধীরে স্লো করা যায়। ইতিমধ্যে আমাদের সঙ্গে চলে এসেছেন একজন দর্শক, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ শুনতে পাচ্ছেন ডাক্তারবাবু, বলুন। হ্যালো, হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন, প্রশ্নটা রাখুন। আমার নাম ডলি দে, আমি তালবাগিচা দিয়ে কথা বলছি। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম ডলি দে, আমি তালবাগিচা দিয়ে বলছি। আপনার প্রশ্ন কি? আমার সমস্যা হচ্ছে কদিন, বেশ কিছুদিন, মাস 2-3 ধরে আমার পেটে খুব, ডান সাইডে খুব যন্ত্রণা হচ্ছিল। ওই যন্ত্রণাতে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল পুরো পেট দিয়ে। আলট্রাসোনোগ্রাফি করার পরে কিডনির মানে একটু ডান সাইডে কিডনির একটা বলছে যে বাঁ সাইডে আমার কিডনির মানে আয়ত্তটা হচ্ছে 10.2 আর ডান সাইডেরটা হচ্ছে 6.2। যে ডাক্তার দেখাতে আবার কতগুলো রক্ত পরীক্ষা টেস্ট করতে দিয়েছে, কালকে দেখিয়ে এসেছি। কিন্তু আমার এত যন্ত্রণা, এত পেন, আমার ডান পাটা সব মাঝে মাঝে অবাস হয়ে যাচ্ছে, ব্যথাটা কোনো সময় বুকের উপরের দিক দিয়ে উঠছে। এই জিনিসটার জন্যই আমি জানতে চাইছি যে আমার কি করলে এই সুবিধা, মানে আমি নিজে সুস্থ হব। বেশ বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তর, হ্যাঁ ধন্যবাদ আপনাকে জানাই ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি, একটু চোখ রাখুন। এই জিনিসটার জন্যই আমি জানতে চেয়েছি যে আপনার প্রশ্ন আপনার শুনলাম, ব্যথা থেকে মুক্ত পাবো। নিশ্চয়ই আপনার প্রশ্নের আমরা উত্তর দিচ্ছি, তবে তার আগে একটা ছোট্ট বিরতি ফিরছি আপনাদের সকলের সাথে, সঙ্গে থাকুন। कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 टिक।
टिक टिक कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा अगर सुन लो जो संभले न हम तो बम ये फट जाएगा कि बहती सी नदिया का ये पानी रुक जाएगा कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा বিরতির পর ফিরে এসে আপনাদের সকলকে সাথে নিয়ে হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আজকে আমরা দেখছেন যে আমরা আলোচনা করছি কিডনির অসুখ ও তার চিকিৎসা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমাদের এক দর্শক ফোন করেছিলেন, দর্শক বন্ধু ফোন করেছিলেন, তিনি যে প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন সেটা দিয়ে আজকে শুরু করছি। ডক্টর কুমার কি বলবেন? দেখুন, যেই মানে আপনার যে প্রশ্নটা ছিল কি আপনার ব্যথাটা কেন হচ্ছে, আর এই যে আপনি সাইজের একটা ডিসপ্যারিটি বলেছেন, একদিকে সাইজ বেশি আছে, আমি যেটা বুঝতে পেরেছি যেই দিকে আপনার ব্যথা হচ্ছে সেই দিকে কিডনি সাইজটা বড় আছে, আর উল্টো দিকে যেটা কিডনি সাইজ 6 সেন্টিমিটার, তার মানে হতে পারে কিডনির মধ্যে একটা জল জমছে, যেটা আমার ধারণা আছে। এখানে কিন্তু এটাকে ফার্দার ইনভেস্টিগেট করতে হবে, মানে এটাকে সম্ভবত আপনি একটা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংটা আমাদেরকে দিয়েছেন, এটাকে ভালোভাবে একটা সিটি ফাইন্ডিং লাগবে, সিটি স্ক্যান করে এটা দেখতে হবে কি কিডনির সাইজটা কেমন আছে, তার মধ্যে জল জমছে অথবা কিডনি সাইজটা অন্য কারণে বড় আছে, অথবা ওখানে কোনো পাথর, টিউমার বা অন্য কোনো জিনিস আছে যেটা প্রেশার দিচ্ছে, একটা কিডনির থেকে ইউরেটার বেরোয়, ইউরেটার রাস্তায় কিছু জাম করছে না সেটা দেখতে হবে। ব্যথা যেটা বলছেন ডান দিকে অনেক কারণে হতে পারে, যখন কিডনিটা সোয়েলিং হয় তখন কিডনির ওপরে যে নার্ভ প্লেক্সাসটা থাকে সেটা কিন্তু স্ট্রেচ হলে ব্যথা হয়। তো কিডনি যখনই ফুলছে সেখানে সেই দিক থেকে একটা ব্যথা হতে পারে। এবার ওই ব্যথাটা অনেকবার রেডিয়েট করে উপর দিকে নিচে দিকে। এছাড়া যদি আপনার বয়সটা বেশি আছে তাহলে নিউরোপ্যাথি ব্যথা বা স্পন্ডিলাইটিস ব্যথাও এর সঙ্গে মিমিক করতে পারে, একরকম থাকতে পারে, ওটা ইনভেস্টিগেট করে দেখতে হবে। এখানে যে আপনার কেসটা আছে এখানে কিন্তু ফার্দার একে ইনভেস্টিগেট করতে হবে ইউরিন কালচার মাধ্যমে, সিটি স্ক্যান মাধ্যমে, তারপর এই জায়গার সমস্যাটা জায়গা পৌঁছে এটাকে ট্রিটমেন্ট করতে হবে, হয়তো একটা ইউরোলজি সাপোর্টও নিতে হবে এই ট্রিটমেন্টে। ঠিক, আসলে কিডনি এমন একটা সাংঘাতিক বিষয় যে যখন অনেকটা খারাপ হয়ে যায় তখন আমাদের গিয়ে হয়তো একটু মনে হয় যে কেন আগে করালাম না। সেই কারণেই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান, যাতে কিছুটা আমরা জানতে পারি এবং আগে থাকতেই একটা প্রিপারেশন নিতে শুরু করতে পারি। ডক্টর শাহিন, আপনার কাছে আসবো যে এভি ফিস্টুলা, আমরা এই শব্দটা শুনেছি, এটা কি এবং এর কারণ কি, কেন হয়? আমরা অনেকটা দূর এগিয়ে গেলাম। মানে এভি ফিস্টুলা বা আর্টেরিওভেনাস ফিস্টুলা আমাদের তাদের কাছে প্রযোজ্য যাদের ডায়ালিসিসের প্রয়োজন হবে, মানে যারা স্টেজ 5 কিডনি ডিজিজে আস্তে আস্তে প্রবেশ করছেন। নেফ্রোলজিস্টকে যখন দেখাচ্ছেন তখন আপনার নেফ্রোলজিস্ট আপনাকে বুঝিয়ে বলবেন যে এবারে হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আপনার ডায়ালিসিসের প্রয়োজন হবে। তো যেহেতু ডায়ালিসিস একটা রক্ত শুদ্ধিকরণের ট্রিটমেন্ট, মানে রক্তটা শরীর থেকে নিয়ে ডায়ালিসিস মেশিনের মধ্যে দিয়ে পাস করিয়ে কিডনির কাজটা ডায়ালাইজার বলে যে যন্ত্রটা সেটা করে এবং পরিশুদ্ধ রক্তটা শরীরে ফেরত দিয়ে দেওয়া হয়। তো সেই রক্তটা নেওয়ার জন্য একটা মোটা আর্টারি বা ভেন বা ধমনী লাগে। আমাদের নর্মালি শরীরের ভেন বা আর্টারি ধমনীগুলো এত মোটা হয় না। আর্টেরিওভেনাস ফিস্টুলা হাতের কবজিতে বা আমাদের কনুইতে একটা শিরা একটা ধমনীকে পাশাপাশি জোড়া লাগিয়ে মোটা করে দেওয়া হয়, আর্টারি আর ভেন একসঙ্গে জুড়ে দেওয়া হয় বলে এর নাম আর্টেরিওভেনাস ফিস্টুলা। অপারেশন করার পর আস্তে আস্তে আগামী কয়েক মাসের মধ্যে, 1 মাস কি 6 সপ্তাহের মধ্যে এটা ফুলে উঠে একটা মোটা ভেন হয়ে যায়। সেই মোটা ভেনে যেহেতু রক্ত সরবরাহ খুব ভালো হয়, এই মোটা ভেন থেকে ডায়ালিসিস করার অনেক সুবিধা হয়। এটাই আর্টেরিওভেনাস ফিস্টুলা। আচ্ছা ডক্টর কুমার, আমরা একটুখানি এগিয়ে গিয়েছিলাম, আবার সেই জায়গাটা ফিরে আসি যে স্টেজ, আমরা বারবার করে বলা হচ্ছে যে কিডনির অসুখের নানান রকম স্টেজ আছে, এই স্টেজগুলো কি কি?
দেখুন, যেমন আমরা ক্রনিক কিডনি ডিজিজ ডিসকাস করলাম, প্রত্যেকটা রোগে কিছু কিছু শ্রেণী হয়, স্টেজেস হয়। ক্যান্সারে হয়, কিডনি সমস্যা হয়, যে কোনো জিনিসে একটা স্টেজিং সিস্টেম আছে। না, তার স্টেজিং সিস্টেমে একটা আধার আছে, সেই আধারটা হচ্ছে ফিল্ট্রেশন রেট, মানে একটা কিডনি প্রতি মিনিটে কতটা রক্ত পরিষ্কার করতে সক্ষম আছে তাকে আমরা জিএফআর বলি, বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলি। কিডনির মধ্যে গ্লোমেরুলাস হয়, গ্লোমেরুলাস কতটা রক্ত পরিষ্কার করতে পারবে সেই ক্ষমতাটা আমরা জিএফআর মাধ্যমে মেজার করি। ঠিক, আপনাকে একটু দাঁড় করাচ্ছি, একটা দূর থেকে ফোন আছে, আমরা নিয়ে ঠিক এই জায়গাটায় আলোচনা আবার ফিরে আসছি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে নমস্কার। হ্যালো, আগরতলা থেকে। হ্যাঁ বলুন। আমার কিডনিতে একটা বড় সিস্ট আছে আর কি, আপনার 11.86 আর 7.09 সেন্টিমিটার। হ্যাঁ বলুন। কি করতে হবে এটা সিস্টেম? আচ্ছা, বেশ বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আগরতলা থেকে ফোন করেছিলেন। আপনার প্রশ্নের উত্তরে আমরা যে আলোচনাটা করছি সেটা শেষ করে নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার কিডনিতে একটা সিস্ট আছে এবং সেই সিস্টের জন্য আপনি কি করতে চান সেটাই আপনার প্রশ্ন। ডক্টর কুমার, আমরা যে জায়গায় ছিলাম, যে স্টেজ, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আছে সেটা কিন্তু রক্ত কতটা পরিষ্কার কিডনি ক্ষমতাটাকে মেজার করে। নর্মাল জিএফআর একটা মানুষের মধ্যে 125 ml পার মিনিট অবধি থাকে। জিএফআরটা পার একটা বডি সারফেস এরিয়া মেজারমেন্ট আছে। এবার যখন কিডনিটা কাজ করতে কমিয়ে দেয়, সেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাও কমে যাচ্ছে, কিডনিটা ফাংশনিং কমে যাচ্ছে। আমি জিএফআর এর ক্যালকুলেশনে যাচ্ছি না, খুব সহজ হিসাবে বোঝাচ্ছি। কিডনি পার্সেন্টেজ অফ ওয়ার্কিং বা কতটা পার্সেন্ট কাজ করছে সেভাবেই আপনারা বোঝার চেষ্টা করুন। এবার কিডনি যে পার্সেন্টেজ কত কাজ করছে তার উপরে আমরা 5টা স্টেজ ডিভাইড করেছি ক্রনিক কিডনি ডিজিজ। স্টেজ 1 থেকে আরম্ভ করে স্টেজ 5, যেটাকে এন্ড স্টেজ অথবা লাস্ট স্টেজ কিডনি সমস্যা বলা হয়। প্রথম স্টেজটা হচ্ছে যেখানে জিএফআর 90 উপরে আছে কিন্তু ইউরিনে কিছু সমস্যা আছে, যেমন ব্লাড আসছে, প্রোটিন আসছে। এটা কিন্তু খুব আর্লি কিডনি ডিজিজের ফ্র্যাকশনের মধ্যে পড়ে। কোনো সিস্ট আছে, যেমন সিস্টের আলোচনাটা যেটা হচ্ছিল, যার মধ্যে স্টোন আছে, এগুলো কিন্তু ফার্স্ট স্টেজের মধ্যে আসছে। তারপর কিন্তু জিএফআর যেমন 90 নিচে আসছে তখন স্টেজ 2 আরম্ভ হচ্ছে, তারপর 60-এর নিচে আপনার স্টেজ 3 আসছে, 30-এর নিচে স্টেজ 4 আসছে, আর 15-র নিচে কিডনি ফাংশন যখন 15 ml জিএফআর বা 15% বুঝতে পারেন, সের নিচে যখন চলে আসছে তখন কিন্তু কিডনি ফাংশন স্টেজ 5-এ চলে আসছে। প্রথম 2-3টে স্টেজ অবধি কিন্তু অনেকবার সিমটম কিছু থাকে না। অবশ্যই কিছু কিছু ডায়াবেটিক পেশেন্টের মধ্যে পা ফুলা একটা কমন সিমটম দেখা যায় আর্লি স্টেজের মধ্যে, যেটা ইউরিন থেকে প্রোটিন ছাড়ছে, বা কোনো পেশেন্টের নেফ্রোটিক এডিএম, প্রচুর প্রোটিন ইউরিন থেকে বেরোচ্ছে, সেখানে কিন্তু পা ফোলার লক্ষণ হতে পারে। এবার এগুলো কিন্তু ক্যান্সার থেকেও রিলেটেড থাকে। ক্যান্সারও অ্যান্টিজেনের মাধ্যমে অনেকবার ইউরিনে প্রোটিন বেরোয়। এবার সিকেডি যখন স্টেজ 1 to 5 চলে যাচ্ছে, প্রত্যেকটা স্টেজের মধ্যে বেসিক ম্যানেজমেন্ট এগুলোই আছে, যেমন ডক্টর উপুল ডিসকাস করেছে। এটার মধ্যে আপনাকে কমপ্লিকেশনগুলো দেখতে হবে। কিডনি কি কি কাজ করেছিল আমরা প্রথমে আলোচনা করলাম, রক্তটা বাড়াচ্ছে, প্রেশার কন্ট্রোল করছে, এই জিনিসটা ট্রিটমেন্টও এখানে। ভিটামিন ডি আমরা সাপ্লিমেন্ট করছি, রক্ত সঞ্চারটা মেনটেন করছি, প্রেশার মেনটেন করছি, হিমোগ্লোবিন মেনটেন করছি, ব্লাড প্রেশার, ক্যালসিয়াম, পটাশিয়াম ম্যানেজমেন্টটা, টোটাল কিডনি ফাংশনটাকে যতটা ফাংশন আমরা ওষুধ মাধ্যমে দিতে পারি ওটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে স্টেজ 5-এর পরে কিন্তু শরীরের মধ্যে আর ওষুধে খুব একটা রোল থাকে না। ওষুধের রোল থাকে কিন্তু সেটা অন্য জিনিসের জন্য, হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, প্রেশার জন্য। তারপরে কিন্তু ডায়ালিসিসের স্টেজটা চলে আসে, যাকে আমরা রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলি, বা কিডনির কাজ অন্য কিছু করছে। সে মেশিনও হতে পারে, সে পেরিটোনিয়াল ডায়ালিসিস জল হতে পারে, সে ট্রান্সপ্লান্টও হতে পারে, মানে কিডনি কাজটা কোনো মেশিন একটা করছে। সেই জিনিসের প্রিপারেশনটা হচ্ছে এভি ফিস্টুলা, সেই ফিস্টুলার মাধ্যমে যেটা ডায়ালিসিসটা ভালোভাবে হতে পারে। নর্মালি আমরা যখন ব্লাড দিই তখন কিন্তু আমাদের শিরা যে থাকে তার মধ্যে ব্লাডের ফ্লোটা খুব ফোটা ফোটা আসে, মানে এক ড্রপ করে আসছে যখন ব্লাড টেস্ট হচ্ছে। সেই শিরায় যে ব্লাড ফোর্সটা আছে সেটার মাধ্যমে আপনার মেশিন অব্দি রক্ত সঞ্চার হবে না, কারণ মেশিনে একটা ফোর্স লাগে। সেটা অবশ্যই আর্টারিতে বেশি হয়। তো আর্টারিটাকে আমরা ভেনটাকে যখন কানেক্ট করি তাকে এভি মানে আর্টারি ভেনাস ফিস্টুলা মানে জয়েনিং বলি। সেখানে ভেনের যে স্ট্রেংথটা আছে, ফোর্সটা আছে, আর্টারি ফোর্সটা ভেনে আসছে। ঠিক, সেটা একদম শেষ লাস্টে। সেই জন্য ওই ফিস্টুলাটাকে 1 মাস আগে, আপনি যেমন প্রোগ্রাম একটা ভাবছি কি আমার এই পেশেন্টে ডায়ালিসিস 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে লাগবে, স্টেজ 4 চলে এসেছে, স্টেজ 5 ঢুকছে, সেখানে ফিস্টুলা রেডি রাখলে সম্ভবত ওই কোনো রকম কমপ্লিকেশন হলে মাত্র 2টো ছুঁচ মাধ্যমে
মাধ্যমে ওই পেশেন্টের যে কোনো সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা একটা ভালো ওকে মানে উই ক্যান সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ওই সময়। ঠিক ঠিক। ডক্টর সেন, আমাদের আগরতলা থেকে যে বন্ধু ফোন করেছিলেন যে ওনার কিডনিতে সিস্ট, ডক্টর কুমারের কথায় সেটা ফার্স্ট স্টেজ, তো এটা ক্রনিক কিডনি ডিজিজ নাও হতে পারে। সিস্টের সমস্যা কমপ্লিটলি আইসোলেটেড হতে পারে। সিস্ট অনেক রকমের হয়। ডেভেলপমেন্টাল সিস্ট মানে জন্মগতভাবে সিস্ট আছে, আবার সিঙ্গেল একটা সিস্ট থাকলে সেটা টিউমারও হতে পারে, ক্যান্সারও হতে পারে। তো আমরা কি করে বুঝবো সেটা? শুধু আল্ট্রাসাউন্ডেও অনেক সময় বোঝা যায় সিস্টের ভেতরে কি আছে। সাইজটা অতটা ইম্পর্টেন্ট না হলেও সিস্টের ভেতরে কি আছে, সিস্টের ভেতরে কি শুধু জল আছে, হাওয়া আছে, নাকি সলিড পার্টও আছে, ক্যালসিয়ামও আছে, এগুলো বেশি ভালো বোঝা যায় সিটি স্ক্যান করলে। যখন সিস্টের মধ্যে হেটেরোজেনাস পার্ট থাকে, মানে অনেক রকমের জল আছে, কিছুটা সলিড পার্ট আছে, কিছুটা ক্যালসিয়াম আছে, এই সিস্টগুলোর সম্ভাবনা বেশি ম্যালিগনেন্ট মানে ক্যান্সার হওয়ার। আবার অনেক সময় হয় প্রচুর সিস্ট কিডনিতে ছড়িয়ে আছে, দুটো কিডনিতে, এটার নামই হচ্ছে একটা পলিসিস্টিক, পলি মানে অনেক, পলিসিস্টিক কিডনি ডিজিজ। সুতরাং ওই একটা আল্ট্রাসাউন্ড দেখে এটা বলা সম্ভব নয় কি আগে ওনাকে যে কোনো, আমি বলবো নেফ্রোলজিস্ট, তার থেকে বেটার ইউরোলজিস্ট, এই ধরনের টিউমারগুলো ইউরোলজিস্টটা দেখেন, গিয়ে দেখাতে হবে, একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করে সিস্টের নেচারটা দেখে যদি নর্মাল সিম্পল জল ভরা বা হাওয়া ভরা সিস্ট হয় তাহলে বিশেষ কিছু করার নেই, অবজার্ভ করা। আর যদি এরকম সন্দেহ হয় যেটা ম্যালিগনেন্সি হতে পারে তাহলে একটা বায়োপসি নেওয়া এবং তারপরে অপারেশনের দিকে যাওয়া। ঠিক, আমাদের আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। গৌতম ব্যানার্জি বাঁকুড়া থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে ইউরিনেশনের সময় কিছুদিন দেখা যাচ্ছে একটু যেন ফোমিং হচ্ছে, একটু ফেনা ফেনার মতো হচ্ছে, এবং ইউরিনেশনে অনেক সময় বার্নিং সেন্সেশন একটা থাকছে। এই একটা প্রবলেম কিছুদিন ধরে হচ্ছে। এবং কিছু সময় ইউরিনের শেষে দেখা যাচ্ছে একটা কিছু জাস্ট একটা প্রোটিনের মতো সাদা কিছু মানে বেরো হচ্ছে। তাতে পরীক্ষা করা হয়েছিল এসিআর, তাতে কিন্তু নর্মাল আছে, ইউএসজিও নর্মাল। আচ্ছা, আপনার বয়স কত? কন্টিনিউ করছে। আপনার বয়স কত এখন? হ্যালো, হ্যাঁ আপনার বয়স কত? 50। আচ্ছা, বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন। ডক্টর কুমার কি বলবেন? দেখুন, এখানে যেটা আপনি বলছেন এসিআর, অবশ্যই এই লক্ষণটা কিন্তু প্রোটিনিউরিয়ার লক্ষণ। যেখানে ইউরিনে প্রোটিন আসছে সেখানে বেসিক্যালি আমাদের যে প্রোটিনটা ওটাই করে যেটা সাবানটা জলে করে, এটা সারফেস টেনশনটা কমিয়ে দিলে ফ্রদিং বা ফেনাভাবটা হয়। কিন্তু সব ফেনাভাবে প্রোটিনিউরিয়া নাও হতে পারে। এখানে কিন্তু একটা ব্যাপার থাকে কি, কিছু কিছু পেশেন্টের ট্রানজিয়েন্ট প্রোটিনিউরিয়া হয়, মানে ওই সময় প্রোটিনিউরিয়া হলো কিন্তু পরে হলো না। সেখানে একটা হচ্ছে আপনি দুবেলা ইউরিন এসিআর করতে পারেন, অথবা 24 আওয়ার একটা ইউরিন প্রোটিন এস্টিমেশন হয়, সেই মাধ্যমে রুল আউট করা যায় কি এটা কিডনি সমস্যা কিনা। তার মধ্যে সকালে ইউরিনটা থেকে আগামী সকাল অবধি ইউরিনটা একটা জারে জমিয়ে ল্যাবে জমা দিতে হয়। তার মধ্যে 24 আওয়ারে কতটা প্রোটিন এক্সক্রিশন হচ্ছে, অ্যাভারেজ একটা ভ্যালু, ও যদি নর্মাল থাকে তাহলে আপনার ভয়ের কোনো প্রশ্ন ওঠে না। ঠিক। ডক্টর সেন, আপনি বললেন যে সিস্ট সম্পর্কে বলতে গিয়ে বললেন জন্মগত সিস্ট কিছু থাকে। জন্মগত সিস্ট যাদের থাকে তাদের কি ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিতে পারে? কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে সমস্যাটা রয়েছে। আমাদের ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা পার্টিনেন্ট ডিসকাশন, মানে যেটা প্রযোজ্য সিস্টের ক্ষেত্রে, যেটা সব থেকে কমন কনজেনিটাল ডিজিজ মানে জন্মগত ডিজিজ যার জন্য ক্রনিক কিডনি ডিজিজ হয়, বা এটা বলা জন্মগত থেকে বলা উচিত যে ইনহেরিটেড মানে ফ্যামিলির মধ্যে চলছে, ফ্যামিলিয়াল, সেটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই পলিসিস্টিক কিডনি ডিজিজে দুটো কিডনির মধ্যে অসংখ্য সিস্ট, একটা দুটো নয়, অসংখ্য, গোনা যাবে না এত সিস্ট এরকম দুটো কিডনির মধ্যে থাকে, এবং তাতে আস্তে আস্তে কিডনির যে কাজ করে, কিডনির যে প্যারেনকাইমাটা, সেটা আস্তে 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 প্রেশারে নষ্ট হয়ে গিয়ে ক্রনিক কিডনি ডিজিজ হয়। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির থেকে আসে, আইদার বাবার সাইড থেকে অথবা মায়ের সাইড থেকে আসে, অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে। এবং সাধারণত যদি বাবা বা মায়ের এই রোগের থেকে কিডনি খারাপ হয় তাহলে তার যে সন্তান তাদেরও এই রোগে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই পলিসিস্টিক কিডনি ডিজিজের অ্যাজ সাচ যখন ডায়াগনোসিস হয়ে গেল, সেটা মাথায় রেখে
ব্লাড প্রেশার কন্ট্রোল এবং অন্যান্য ক্রনিক কিডনি ডিজিজের ম্যানেজমেন্ট ছাড়া বিশেষ কোনো চিকিৎসা নেই যে ট্যাবলেটটা খেয়ে আমার ডাক্তারবাবু অনেকে আমাদের প্রশ্ন করেন ডাক্তারবাবু ট্যাবলেট খেয়ে কি আমার সিস্টটা ছোট হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে, এরকম কোনো চিকিৎসা নেই। ট্যাবলেট খেয়ে বা অপারেশন করে সিস্টগুলো ভ্যানিশ হয়ে যাবে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে সিস্টের সংখ্যা বাড়ার সংখ্যা কমতে পারে। আলটিমেটলি যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায় এবং যদি ইনি ডায়ালাইসিসের দিকে যান, এই ধরনের পেশেন্টরা ধীরে ধীরে ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট দুটোতেই ভালো রেজাল্ট করেন। একটা কথা বলার এখানে, যেহেতু জন্মগত কথাটা উঠলো, বেশিরভাগ ক্ষেত্রেই পলিসিস্টিক কিডনি ডিজিজের সিস্টগুলো 15 বছরের পরে 18 বছরের পরে আমি বলবো অ্যাপিয়ার করা শুরু করে। জন্মগতভাবে এই কিডনিগুলো কিন্তু নর্মাল থাকে, 18 বছরের পরে আস্তে আস্তে সিস্ট অ্যাপিয়ার করা শুরু করে। আচ্ছা আচ্ছা ডক্টর কুমার, আমরা যে জায়গায় আলোচনায় গিয়েছি সেটা হচ্ছে যে ডায়ালিসিস। আমরা জানলাম যে কিডনির যে প্রবলেমগুলো রয়েছে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যখন 5th স্টেজে এসে পৌঁছয় তখন ডায়ালিসিসের প্রয়োজন হয়। এই ডায়ালিসিস কি সবাই নিতে পারেন? অনেকের একটা ভয় আছে যে ডায়ালিসিস নিলে ব্যথা লাগবে না তো। দেখুন, ডায়ালিসিস প্রথম কথা হচ্ছে কি, ডায়ালিসিস একটা প্রি ডায়ালিসিস প্রিপারেশন ভালোভাবে করা উচিত। এই যে আমাদের এবি ফিস্টুলা যেটা কথাটা উঠলো, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে যদি ফিস্টুলাটা প্রপারলি ক্রিয়েটেড থাকে, বানানো থাকে, ভেনটা যদি ভালো থাকে, তাহলে ডায়ালিসিস একদমই পেনলেস জিনিস হয়। যেখানে শুধু দুটো ছুঁচের যে যখন আপনি ব্লাড টেস্ট করছেন, যেই ব্যথাটা একটা ব্লাড টেস্ট করার সময় হয়, সেই একই জিনিস আপনি ডায়ালিসিসে এক্সপিরিয়েন্স করবেন। ডায়ালিসিসে বেসিক্যালি পেনলেস, যেমন আপনি রক্ত শিবিরে রক্তদান করার সময় রক্ত যায়, সেই প্রসেসটা ওরকমই, কিন্তু এখানে রক্তটা আবার ক্লিন হয়ে ফিরে আসছে। এইটুকু ডায়ালিসিসে হচ্ছে। কিন্তু যেখানে ডায়ালিসিস হঠাৎ শুরু করতে হচ্ছে, এমার্জেন্সিতে শুরু করতে হচ্ছে, সেখানে একটা টেম্পোরারি লাইন করতে, যাকে আমরা জুগুলার বা ফিমোরাল লাইন বলি, সেই টেম্পোরারি লাইন শুধু ওই সময়ের জন্য, এমার্জেন্সি ডায়ালিসিস শুরু করার জন্য। ওখানে লাইন করার সময় অবশ্য করে করতে হয়, সেখানে একটু পেশেন্টের অসুবিধা হতে পারে, বিকজ লাইনটা একটা ব্লাইন্ড প্রসিজার। ব্লাইন্ড প্রসিজার আমরা এখন তো আল্ট্রাসাউন্ড গাইডেড করি, সেখানে কিন্তু একটু ব্যথা এক্সপিরিয়েন্স করতে পারে পেশেন্ট, কিন্তু সেটাও কিন্তু কমে যায় পরে। মূলত ডায়ালিসিসের সময় খুব একটা সমস্যা হয় না। কিছু কিছু পেশেন্ট যাদের বয়স বেশি আছে, তারা কিন্তু ডায়ালিসিসের সময় প্রেশার ফ্লাকচুয়েশন বেশি করে, কারণ তাদের শরীরে প্রোটিন কম থাকে। সেখানে ডায়ালিসিসের সময় একটু পায়ে ক্র্যাম্পস হতে পারে। কিছু কিছু সময় ডায়ালিসিসে যে জলটা থাকে, জল থেকে যদি অ্যালার্জি হয়, বা যদি ঠান্ডা ডায়ালিসিস ইউজ করা হচ্ছে, বা ডায়ালিসিস ফিল্টার থেকে যদি কোনো অ্যালার্জি ভাব থাকে, সেখানে একটু শিভারিং হতে পারে। এগুলো কিন্তু ওষুধের মাধ্যমে অনেকটা কন্ট্রোল করা সম্ভব। সো এটা হচ্ছে আপনার, যেটা আমরা মেশিন মাধ্যমে ডায়ালিসিস করছি, হিমোডায়ালিসিস। প্রথম কথা হচ্ছে ডায়ালিসিস খুব ব্রড টার্ম আছে। ডায়ালিসিস অনেক আলাদা প্রক্রিয়া হয়। একটা হচ্ছে হিমোডায়ালিসিস, যেটার জন্য আপনার ফিস্টুলার প্রয়োজন হচ্ছে। সেকেন্ড ফরম্যাট হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, যেটা কিন্তু অনেকটা সহজ, পেশেন্ট হোম বাড়িতেই করতে পারে, কিছুটা দিন হাসপাতালে করে পরে বাড়ি নিজেই করতে পারে। তার মধ্যে পেটে আমরা একটা ক্যাথেটার বা টিউব বসিয়ে দিই, পেটের একটা ক্যাভিটি হয় যাকে পেরিটোনিয়াল ক্যাভিটি বলা হয়। পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে জল ধরা ক্যাপাসিটি হয়। যেই ডায়ালিসিসের জলটা আমরা মেশিনে ইউজ করছি, সেরকমই একটা ডায়ালিসিস জল হয়, কিন্তু তার একটু কনস্টিটিউয়েন্ট আলাদা হয়, সেটা আপনার প্যাকেটে পাওয়া যায়। ওটা নিয়ে আপনি টিউব, পেটের যে টিউবটার সঙ্গে কানেক্ট করে আপনার ডায়ালিসিস বাড়িতে করা সম্ভব, আর আরো ইজি হয়ে যায় ডায়ালিসিসটা, পেরিটোনিয়াল ডায়ালিসিস। আচ্ছা, মানে এটা আরেকটু আপনার কাছ থেকে জানবো। ইতিমধ্যে আমাদের দর্শক চলে নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস বলছি। বলুন শ্রীমন্ত। হ্যাঁ বলছি, আমার ছোট থেকেই মানে চাইল্ডহুড নেফ্রোটিক সিনড্রোম আছে আমার বায়োপসি রিপোর্টে। ইউরিন প্রোটিন লিক করে, তার সমস্যার সমাধান আমি জানতে চাইছি। আচ্ছা, আপনার বয়স এখন কত? হ্যাঁ, আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 38। আচ্ছা আচ্ছা, বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনার ফিরছি, তবে তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। टिक 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 कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे।
अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले न हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। के कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा कि खुद। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি কিডনির অসুখ ও তার চিকিৎসা এই বিষয় নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমাদের এক দর্শক বন্ধু এসেছিলেন, তার ফোনের উত্তরটা দিয়ে তারপর আবার ফিরছি আলোচনায়। ডক্টর সেন কি বলবেন? শ্রীমন্তবাবু, আপনার যে প্রশ্নটা ছিল চাইল্ডহুড নেফ্রোটিক সিনড্রোমে আপনি ভুগছেন, মানে খুব ছোটবেলা থেকে নেফ্রোটিক সিনড্রোমে ভুগছেন। নেফ্রোটিক সিনড্রোম মানে আপনার ইউরিনের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, লিকেজ হচ্ছে। তার অনেক রকম কমপ্লিকেশন হয়, হাত পা ফুলে যাওয়া, তার সঙ্গে শরীরে প্রোটিন কমে যাওয়া, বারবার পেটে জল জমে যাওয়া, বুকে জল জমে যাওয়া, ইনফেকশন। তো আমি তার চাইল্ডহুড নেফ্রোটিক সিনড্রোমের ছোটোবেলা থেকে অনেক রকম ট্রিটমেন্ট আছে। আমি এটার ডিটেলস জানার সুযোগ পেলাম না যে আপনি কী কী ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন। কিছু কিছু ওষুধ শুরু থেকেই ব্যবহার করা হয় ছোটোবেলায়, তার মধ্যে কিছু স্টেরয়েড ধরনের ওষুধ থাকে, এছাড়াও অন্যান্য ট্যাবলেটস থাকে, সেগুলো ব্যবহার করা হয়। সাধারণত চাইল্ডহুড নেফ্রোটিক সিনড্রোম 70 থেকে 75% ক্ষেত্রে যখন আমাদের বয়ঃসন্ধি হয় তখন আস্তে আস্তে সেরে যায়। 18 বছর বয়সের পরে দেখা যায় যে শতকরা 98% সেরে গেছে। 2% মানুষ কিন্তু এই বয়ঃসন্ধির পরেও 18 বছর বয়সের পরেও আস্তে 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 এই নেফ্রোটিক সিনড্রোমে ভুগতে পারেন। আবার এমনটাও হতে পারে যে আপনার তখন সেরে গিয়েছিল, আবার এই 30-35 বছর বয়স যখন আপনি বলছেন তখন আবার এটা রেকার করেছে। কোন ধরনের আপনি রোগে ভুগছেন সেটা জানা দরকার ছিল। তো যেটাই হোক, যেহেতু 35 বছর বয়স এবং আপনি এটা বোঝা যাচ্ছে যে এই সমস্যাটা এখনও আছে, তো প্রথমেই নেফ্রোলজিস্টের কাছে গিয়ে যেটা দরকার সেটা হচ্ছে কিডনি থেকে একটা বায়োপসি করা। এই বায়োপসি করে কি ধরনের নেফ্রাইটিসে আপনি নেফ্রোটিক সিনড্রোমে আপনি ভুগছেন সেটা জানা, এবং যদি এটা পারিবারিক হিস্ট্রি থাকে তাহলে কিছু কিছু জেনেটিক টেস্ট করে দেখে নেওয়া যে এগুলো ওষুধে কতটা রেসপন্ড করবে, এবং বায়োপসিতে দেখা যে আপনার কিডনিটা কতটা ক্রনিক কিডনি ডিজিজের দিকে এগিয়ে গেছে এই এত দিনের নেফ্রোটিক সিনড্রোমে, এবং আগামী দিনে চিকিৎসায় কতটা রেসপন্ড করবে। এই সমস্তগুলোর আনসার কিন্তু এখন একটা নতুন করে কিডনি বায়োপসি, যদি আগে হয়েও গিয়ে থাকে তাহলেও রিপিট করে, না হয়ে গিয়ে থাকলে নতুন করে একটা কিডনি বায়োপসি করে এর ডিসিশন নেওয়া উচিত। ঠিক। ডক্টর সেন, আমরা আলোচনা করছিলাম ডক্টর কুমারের সঙ্গে যে ডায়ালিসিস কোন পর্যায়ে গেলে হয়। তো এই যে ডায়ালিসিস একবার শুরু করলে সে তো বারবার করেই করতে হবে, ডায়ালিসিস করে লাভটা কি? এবং একটা বেশ বড় খরচা সাপেক্ষ ব্যাপার। নিশ্চয়ই। তো ডায়ালিসিস শুরু হলো ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5-এ, মানে যখন আমাদের কিডনির ফাংশনটা প্রায় 15%-এর কম হয়ে গেছে। তো আমরা শুরুর দিকের আলোচনায় যদি মন দিই যে কিডনি কোন কোন কাজগুলো শরীরে করে, তো যখন 15% কিডনির ফাংশন হচ্ছে, এর প্রত্যেকটাই 15% বা 10%-এর নিচে নেমে গেছে, তাহলে তার মধ্যে যেমন দূষিত পদার্থ শরীরে জমে যাচ্ছে, তেমন শরীরে জল জমে যাচ্ছে, তেমন রক্তচাপ বেড়ে যাচ্ছে, তেমন শরীরের নুনগুলো যেগুলো বলেছিলাম সেগুলোর উপর নিচে হচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, সোডিয়াম কমে যাচ্ছে, ক্যালসিয়াম কমে যাচ্ছে, তেমনই শরীরে রক্তাল্পতা হচ্ছে। তো এগুলোর অনেকটা জিনিস ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব। যখন কিডনির ক্যাপাসিটি একদম কমে গেল তখন কিন্তু আমাদের ডায়ালিসিসের সাহায্যে আমরা যেমন শরীরের জলের ভাগটা বার করে নিতে পারলাম, তেমনই দূষিত পদার্থগুলো বার করে নিতে পারলাম, ইউরিয়া, ক্রিয়েটিনিন। যে জিনিসগুলো ডায়ালিসিসে আমরা ঠিক করতে পারলাম না সেটা হচ্ছে রক্তাল্পতাটা। তার জন্য বাইরে থেকে ইনজেকশন নিতে হয়। শরীরে যে সল্টের তারতম্য হয়, সোডিয়াম, পটাশিয়াম, এটাও আমি ডায়ালিসিসে কারেক্ট করতে পারি। মানে একজন স্টেজ 5-এর কিডনি ডিজিজ যদি ডায়ালিসিস না নেন, তার যদি আমরা বলি যে আয়ু বা লঞ্জিভিটি যদি 6 মাস থেকে 1 বছর হয়, ডায়ালিসিস নিয়ে আজকালকার দিনের মডার্ন চিকিৎসায় আমরা যদি অন্য কোনো চিকিৎসার কথা নাও বলি, শুধু ডায়ালিসিস নিয়ে হার্টের রোগ নেই, অন্য কোনো রোগ নেই, তাহলে 15 থেকে 20 বছর চালিয়ে যাওয়াটা খুব অসম্ভব নয়। তার মানে ডায়ালিসিসের সাহায্যে আমি একজন মানুষ যার দুটো কিডনি কমপ্লিটলি নষ্ট হয়ে যাচ্ছে তাকে আরও 10 থেকে 15 বছর নতুন জীবন দিচ্ছি। এটা খুব সাংঘাতিক একটা ব্যাপার। কস্টের কথা চিন্তা করলে মানে এটা একটা নতুন জীবন পাওয়ার মতো। সুতরাং রেকারিং কস্টের কথা যখন আমরা বলছি, আজকালকার দিনে ডায়ালিসিস অনেক সস্তা হয়ে গেছে। সরকারি ইন্টারভেনশন, বেসরকারি জায়গাতে ডায়ালিসিস আর আগের মতো কস্টলি নেই। সুতরাং আমার মনে হয়
এমন কোনো মানুষ নেই যিনি ডায়ালিসিস এখন অ্যাফোর্ড করতে পারবেন না সরকারি বা বেসরকারি সাহায্যে। ঠিক, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, চলে যাব। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি মোহনলাল ঘোষ বলছি, 72 বছর বয়স, চুঁচুড়া থেকে বলছি। বলুন। আমার যখন 50 ইয়ার্স ওল্ড তখন পলিসিস্টিক কিডনি ধরা পড়েছিল এবং সেইটা রিনাউন্ড যে ডাক্তার এসেছেন ডাক্তারবাবুরা, উনি বললেন এটা কিছু করার নেই। এখন সেইটার রাইট কিডনিতে 42/39 মিলিমিটার আছে, আর লেফট কিডনি 24/22 আছে, আর একটা ইনডিফাইন্ড 9.5/7.7 SOL আছে হাইপারটোইক লেফট রেনাল কর্টেক্সে। আদারওয়াইজ এমনি প্রস্টেট ঠিক আছে এবং ওষুধ খেয়ে সিটোডাল D8 খাচ্ছি, আর এফশোটা মোটামুটি ঠিক আছে, ইউরোটন খাচ্ছি। আমার ওই পলিসিস্টিকের ব্যাপার নিয়ে আর কিছু করার আছে কিনা ডক্টর সেনগুপ্ত যদি কাইন্ডলি বলেন। ঠিক, ধন্যবাদ ফোন করার জন্য ডক্টর। আমরা ডক্টর কুমারের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা একটু নিয়ে নিই। ডক্টর সেনও বলবেন। এই দেখুন, এই যে সমস্যাটা আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ ম্যাক্সিমাম খুব স্লো গ্রোয়িং সমস্যা, এটা খুব আস্তে যায়। এখানে কিন্তু বেশিরভাগ সিমটম আর্লি স্টেজে আপনার কিছু দেখবেন না। হ্যাঁ, একটা জিনিস আছে কি, আপনাকে একটা ইউরিয়া ক্রিয়াটিনিন টেস্ট একটু রেগুলারলি করতে হবে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ মধ্যে রাখতে হবে, আর পেটে যদি কিছু সমস্যা হয় তা আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। কিছু ওষুধপত্র বাইরে থেকে নিজেভাবে খাবেন না, যে কোনো ওষুধ খাবেন কিডনি মানে ডক্টরে বা যে ডক্টর কিডনি ব্যাপারে আপনাকে দেখছে তার পরামর্শ নিয়ে খাবেন। 1 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, আপনি সিস্টে যে সাইজগুলো উল্লেখ করেছেন সেই সাইজ যদি আপনাকে কোনো কষ্ট দিচ্ছে না, পেটে কোনো ব্যথা নেই, কোনো অসুবিধা নেই, ওই সিস্ট নিয়ে কিছু করার প্রয়োজন নেই এখন, জাস্ট লিভ ইট। এবার একটা যে সিস্ট আপনি বললেন হাইপার ইকোইক সিস্ট, সেই সিস্টটা একটু আরও তদন্ত বিষয় হতে পারে। সেখানে একটু সিটি স্ক্যান, যদি ক্রিয়াটিন নর্মাল হয় তাহলে কন্ট্রাস্ট সিটি করা সম্ভব, যদি ক্রিয়াটিন একটু বেশি আছে তাহলে MRI রিনোগ্রাম করে ওই সিস্টটাকে আরও ভালোভাবে ডিফাইন করে নিতে হবে কি সিস্টটা সাধারণ সিস্ট কি ক্যান্সারজনক সিস্ট। এটাই ডিফারেন্স আপনার সমস্যার মধ্যে আছে মোহনবাবু। এবার এর সিস্টের সঙ্গে যেটা আপনি রেগুলার চেক আপটা রাখবেন, ডায়েট ব্যাপারটা নুনটা কম খাচ্ছেন, কিন্তু প্রেশার কন্ট্রোল রাখবেন, হিমোগ্লোবিন যেন ভালো থাকে, আর আপনার ইউরিয়া ক্রিয়াটিন যেন রেঞ্জে থাকে। এছাড়া এর মধ্যে আর কোনো বিশেষ ট্রিটমেন্টের স্কোপ নেই। ঠিক, ডক্টর সেন, এবার আমরা চলে আসি যে ডায়ালিসিস এবং তার পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্টেশন কোন সময় এলে আপনারা এবং কাদেরকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলেন? তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্গান ট্রান্সপ্লান্ট সব রকম অর্গান ডিজিজেই খুব ইম্পর্ট্যান্ট, কিডনির ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে, ফুসফুস, ইন্টেস্টিন সব কিছুতেই আমরা জানি অর্গান ট্রান্সপ্লান্ট মানুষের একটা নতুন জীবন দিতে পারে। তো যেমন ডায়ালিসিসটা আমরা বলেছি যে কিডনির ফাংশনটা মোটামুটি 15-র নিচে হলে আমরা ডায়ালিসিস করি। আমরা যখন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, সিকেডি পেশেন্ট আমাদের কাছে আসেন, এটা প্রথম থেকেই সেন্সিটাইজ করে দেওয়া হয়, বিশেষ করে যাদের বয়স অল্প, যাদের খুব বেশি কোমরবিডিটি নেই, মানে হার্টের রোগ বিশেষ নেই বা কখনো কোনো ক্যান্সার হয়নি, এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা আগের থেকে বলে দিই, সেটা ডায়াবেটিসই হোক বা স্টোনের কারণেই হোক বা ব্লাড প্রেশারের যে কোনো কারণেই কিডনি খারাপ হোক না কেন, যে ইন ফিউচার ডায়ালিসিস শুরু হওয়ার আগে যদি সম্ভব হয় তাহলে কিডনি প্রতিস্থাপন করে নেওয়া উচিত। এর অর্থ এমন নয় যে যে মানুষটি ডায়ালিসিস এখন করছেন বা ডায়ালিসিস শুরু করবেন তার ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের এর কোনো সম্ভাবনা নেই। যখন খুশি কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়। যে মানুষটি 5 বছর, 6 বছর, 10 বছর ধরে ডায়ালিসিস করছেন, তার কোনো সমস্যা হলো, ফিস্চুলা বন্ধ হয়ে গেল, বারবার বন্ধ হচ্ছে, তিনি ডিসাইড করলেন যে এখন আমি ট্রান্সপ্লান্ট করব, প্রতিস্থাপন করব, তার ক্ষেত্রেও করা যেতে পারে। ট্রান্সপ্লান্ট আর ডায়ালিসিসের মধ্যে মেইন যে প্রধান তফাৎটা হচ্ছে যে লঞ্জিভিটি, আবার সেই আয়ুর কথা বলছি, যে দুজন মানুষকে পাশাপাশি রেখে কম্পেয়ার করলে 10 বছর পরে যিনি ট্রান্সপ্লান্ট করেছেন তার সুস্থ থেকে বেঁচে থাকার সম্ভাবনা ডায়ালিসিস পেশেন্টের থেকে অনেক বেশি। আর ডায়ালিসিসে সপ্তাহে 2 বার বা 3 বার হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করার যে দিনক্ষণ, ঘন্টা নষ্ট, জীবিকা নষ্ট, সেখান থেকে কমপ্লিটলি ফ্রিডম পাওয়া যায় কিডনি ট্রান্সপ্লান্টে। কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে একজন মানুষ সম্পূর্ণভাবে সুস্থ জীবনযাপনে ফিরে আসেন, তার জীবিকা নির্বাহ করতে পারেন এবং ইকোনমিক্যালি এটা যদিও এককালীন খরচাটা বেশি, ইকোনমিক্যালি ওভার 10 ইয়ার্স এটা
অনেক বেশি ফিজিবল ট্রান্সপ্ল্যান্ট। ঠিক ডক্টর কুমার, আমাদের এখানে যে কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে তার সাফল্য কতটা? দেখুন, যদি কিডনি সমস্যা হচ্ছে, আপনাকে একটা জিনিস, বেসিক জিনিসটা বলছি, ডায়ালিসিস কিন্তু আফটার অল একটা মেশিন, সেটা কিন্তু অনেক কাজগুলো করতে পারবে না, যেমন হারমোন তৈরি করতে পারবে না, প্রেশার কন্ট্রোল করতে পারবে না, ও শুধু সলিউট আর জল বার করতে পারছে। সেখানে একটা ন্যাচারাল কিডনি একটা ডায়ালিসিস থেকে অনেক বেটার আপনাকে ফরম্যাট, মানে রিনাল রিপ্লেসমেন্টের যে কথাটা বললাম, ফরম্যাট অফ রিনাল রিপ্লেসমেন্ট সবচেয়ে ভালো হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। এবার প্রশ্নটা হচ্ছে কি, ট্রান্সপ্লান্ট পেশেন্টের মধ্যে মানে কতটা সেফ, কতটা সাকসেসফুল, এই প্রশ্নটা। দেখুন, ট্রান্সপ্লান্টটা যখন 1950s যখন শুরু হয়েছিল, ইভেন দ্যাট সময় ওই ট্রান্সপ্লান্টটা সাকসেস আইডেন্টিক্যাল টুইনের মধ্যে হয়েছিল। সেই সময় থেকে এখন অবধি আমরা কিন্তু অনেকটা ট্রান্সপ্লান্টের ব্যাপারে শিখেছি, অনেক নতুন ওষুধপত্র এসেছে, ইমিউনোসাপ্রেশনে অনেক অ্যাডভান্সেস এসেছে, ম্যাচিং যেগুলো আমরা কিডনির জন্য করি, সে ম্যাচিং, বিভিন্ন রকমের ম্যাচিং টেস্টগুলো এসেছে। এখন কিডনি ট্রান্সপ্লান্ট অনেক বেটারভাবে করা সম্ভব। সেখানে কিন্তু প্রথম 1 বছরে অলমোস্ট 95% সাকসেস রেট আমরা পাচ্ছি। সেই 5%ও যে সমস্যাটা হচ্ছে, সেটা কোনো কারণে ওষুধ যদি না খায় বা সার্জিক্যাল কোনো সমস্যা হলো, সেগুলো হতে পারে, বাট ভালো একটা ম্যাচে কিডনির সাকসেসটা অলমোস্ট 90 to 95% আমরা কিডনি সম্ভব। ঠিক ঠিক একটা ভালো জায়গায় এসে পৌঁছানো গেল, কিন্তু তার আগে সবথেকে বড় দরকার এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যাতে আবার কিডনি খারাপ না হয়, কিডনির অসুখ নিয়ে শেষ পর্যন্ত ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশনে না যেতে হয়, তার জন্য কি কি প্রয়োজন ডক্টর সেন? এক্ষেত্রে মনে রাখতে হবে ওই দুটো কথা, যে কিডনির রোগের প্রধান দুটো কারণ ডায়াবেটিস, ব্লাড প্রেশার। তো শুরুর থেকে বলতে গেলে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের থেকে দূরে থাকুন। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বিশেষ করে ডায়াবেটিস, আগামী 20 বছরের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাবে ভারতবর্ষ। তো আপনার প্রিভেনশনটা শুরু হবে আপনার বাচ্চার সময় থেকে, ছোটবেলা থেকে হেলদি ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিমাণটা সুষমভাবে, এক গাদা ভাত রুটি খেলাম, এই ডায়েটগুলো ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। আজকালকার দিনে আমরা আগে আলোচনা করছিলাম মোবাইল নিয়ে বসে থাকা, ইভেন 1 ঘন্টার ইনঅ্যাক্টিভিটি, বসে থাকা, না উঠে, এইগুলো ভবিষ্যতে ডায়াবেটিসের দিকে ইন্ডিকেট করে। ছোটবেলা থেকে অ্যাক্টিভ লাইফস্টাইলের দিকে নজর দেওয়া, খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, এভাবে আমরা ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারি। আর অল্প বয়স থেকে সল্ট রেস্ট্রিক্টেড খাওয়া, ব্লাড প্রেশারের জন্য অ্যাক্টিভিটি করা, এর থেকে ব্লাড প্রেশারগুলো প্রিভেন্ট করতে পারি। এই দুটো জিনিস মাথায় রাখা, আর জলটা ভালোভাবে খাওয়া, অ্যাভয়েড না করা, পেইন কিলার অ্যাভয়েড করা ডাক্তারের পরামর্শ ছাড়া, এই 4-5টা জিনিস যদি মাথায় আমরা রাখতে পারি, তাহলেই কিডনি ডিজিজ থেকে আমরা প্রায় শতহাত দূরে থাকবো। অনেক ধন্যবাদ জানাই ডক্টর সেন, ডক্টর কুমার, আপনাদের দুজনকে। আর আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন তারা বুঝতে পারলেন যে কিডনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কিডনিকে যদি ঠিক মতন যত্ন না নিই এবং আমাদের লাইফস্টাইলকে ঠিকঠাক মতন মডিফাই না করি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এই ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মতন সমস্যায় আমাদের সম্মুখীন হতে হবে। সুতরাং সেই দিকে নজর রেখে আজকে ডাক্তারবাবুরা যা বললেন সেটা যদি মেনটেন করা যায়, তাহলে হয়তো ভালোভাবে থাকা যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।